আমাদের হাতে একজন রাজনীতিবিদের সাম্প্রতিক একটি বক্তৃতার কিছু অংশ এসেছে। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর তিনি এই বক্তৃতাটি দেন। রাজনীতিতে বলা হয় একটা সফল প্রত্যাবর্তনের ভাষণে তিনটি জিনিস খুব জরুরি: একটা মর্মস্পর্শী অতীত, একজন স্পষ্ট শত্রু, আর একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। চলুন আজ বিশ্লেষণ করে দেখি এই বক্তৃতায় এই তিনটি উপাদানকে কতটা কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে। বক্তৃতার শুরুতেই তিনি তার ব্যক্তিগত সংগ্রামের একটা ছবি এঁকেছেন। প্রায় ১০ বছরের নির্বাসন, তাকে হত্যা করার চেষ্টার অভিযোগ, এরপরই আবার জনগণের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে তার অনুপস্থিতিতে তার স্ত্রীকে নির্বাচনে জেতানোর জন্য। এই ব্যক্তিগত গল্প দিয়ে শুরু করার পেছনের কৌশলটা কি? দেখুন, এটা শুধু সহানুভূতি আদায়ের চেষ্টা নয়। এটা আসলে একটা কি বলে রাজনৈতিক ভিত্তি তৈরি করা। বাংলাদেশের রাজনীতিতে এই কৌশলটা নতুন না। ব্যক্তিগত ত্যাগকে জনগণের মুক্তির সাথে জুড়ে দেওয়া, এটা আমরা আগেও দেখেছি। ৭০-এর দশকে বা ৯০-এর দশকেও তো এমনটা হয়েছে। ঠিক, কিন্তু এখনকার দিনে এই ডিজিটাল যুগে এই ব্যক্তিগত আখ্যান অনেক দ্রুত ছড়িয়ে পড়ে, আর তরুণ প্রজন্মের উপর এর একটা অন্যরকম প্রভাব ফেলে। এর মাধ্যমে নেতা নিজেকে একজন ভুক্তভোগী হিসেবে প্রতিষ্ঠা করেন, যার লড়াইটা তখন আর ব্যক্তিগত থাকে না, সেটা হয়ে ওঠে সবার লড়াই। বেশ আকর্ষণীয় একটি পর্যবেক্ষণ। অর্থাৎ ব্যক্তিগত কষ্টের গল্প দিয়ে মঞ্চটা তৈরি করে তিনি সরাসরি তার শত্রুকে চিহ্নিত করতে চলে গেলেন। এখানেই তিনি পূর্ববর্তী শাসনকালকে আওয়ামী ফ্যাসিবাদ বলে আক্রমণ করেছেন। বলছেন যে মানুষ প্রায় ১৬-১৭ বছর ধরে ভোটাধিকার হারিয়েছিল। এমনকি তিনি বাকশালের কথাও উল্লেখ করেছেন। এই বাকশাল শব্দটা ব্যবহার করার পেছনে কি কোনো বিশেষ কোনো কারণ আছে? অবশ্যই, তিনি যখন বাকশালের কথা বলেন, তখন তিনি শুধু ১৯৭৫ সালের একদলীয় ব্যবস্থার কথা বলছেন না। তিনি এটাকে একটা রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করছেন, প্রতিপক্ষের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ আনার জন্য। বাংলাদেশের রাজনীতিতে এটা একটা খুবই শক্তিশালী শব্দ। আচ্ছা। এর মাধ্যমে তিনি বোঝাতে চান যে তার প্রতিপক্ষ জন্মসূত্রেই অগণতান্ত্রিক। কিন্তু অভিযোগ তো আরও গুরুতর দিকে গেছে। তিনি ক্ষমতাচ্যুত নেত্রীকে পার্শ্ববর্তী দেশের সেবা দাস বলেছেন এবং দেশ থেকে সম্পদ পাচারের অভিযোগও এনেছেন। এই ধরনের মারাত্মক অভিযোগ ভোটারদের ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে? এটা কি আসলেই কাজ করে? এটা একটা উচ্চ ঝুঁকির কিন্তু উচ্চ পুরস্কারের কৌশল। যখন একজন প্রতিপক্ষকে বিদেশি শক্তির দালাল বা সেবাদাস হিসেবে দেখানো হয়, তখন বিতর্কটা আর রাজনৈতিক নীতি নিয়ে থাকে না। বিতর্কটা তখন দেশপ্রেম নিয়ে শুরু হয়, তাই না? একদম। এর মাধ্যমে প্রতিপক্ষকে শুধু রাজনৈতিকভাবে নয়, নৈতিকভাবেও জনগণের চোখে ছোট করার চেষ্টা করা হয়। এটা জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেয়, যা অনেক সময় ভোটের মাঠে বেশ কার্যকর হতে পারে। বেশ, তিনি তো অতীতের একটি অন্ধকার ছবি আঁকলেন এবং শত্রুও নির্দিষ্ট করলেন। কিন্তু শুধু সমালোচনা করে তো মানুষের মন জয় করা যায় না। এই পরিস্থিতি থেকে বের হবার জন্য তিনি নিজে কী ধরনের সমাধান বা স্বপ্ন দেখাচ্ছেন? এখানেই তার ভাষণের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আসে, ভবিষ্যতের রূপরেখা। তিনি একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কথা বলছেন, আর এর জন্য তিনি সংবিধান ও রাষ্ট্র কাঠামো সংস্কারের মতো বড় প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এর মধ্যে দুটো বিষয় বিশেষভাবে চোখে পড়ার মতো। কি কি? এক, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নারীদের উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা, আর দুই, ধর্মের নামে ভোট চাওয়াকে প্রতিহত করার আহ্বান। বাহ! অর্থাৎ তিনি একই সাথে নারী অধিকার এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলছেন। তার মানে তিনি দুটো ভিন্ন ধারার ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। এটা তো একটা বেশ জটিল রাজনৈতিক কৌশল। জটিল তো বটেই। কিন্তু এই সংবিধান সংস্কারের কথা তো প্রায় সব দলই বলে। তার এ প্রতিশ্রুতির মধ্যে নতুনত্ব কি? এটা কি শুধুই একটি নির্বাচনী বুলি নয়? আপনার সংশয়টা অমূলক নয়। সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি অনেকটা একটা পুরনো বাড়ির সংস্কারের প্রতিশ্রুতির মতো। শুনতে ভালো লাগে, কিন্তু ভেতরে কি হবে তা নিয়ে বিতর্ক। ঠিক তাই। তবে তিনি তার নির্বাচনী ইশতেহারকে গণমানুষের অর্থনৈতিক মুক্তি এবং গণতন্ত্রের মুক্তির সনদ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে শক্তিশালী করা হবে যা ভবিষ্যতে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এটাই তার প্রতিশ্রুতির মূল ভিত্তি। তাহলে পুরোটা যদি এক জায়গায় আনি, আমরা দেখছি একজন নেতা তার প্রত্যাবর্তনের মঞ্চে ব্যক্তিগত সংগ্রাম, প্রতিপক্ষের কঠোর সমালোচনা এবং
এবং সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এক নতুন বাংলাদেশের স্বপ্ন এই ৩টি অস্ত্রকেই ব্যবহার করেছেন। ঠিক তাই। আর এখানেই শ্রোতাদের জন্য একটা বড় প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে। বক্তৃতায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। শ্রোতাদের ভেবে দেখার মতো বিষয় হতে পারে, রাজনৈতিক পালাবদলের পর এই প্রতিষ্ঠানগুলোকে বাস্তবে কতটা স্বাধীন এবং শক্তিশালী করে তোলা সম্ভব, নাকি শেষ পর্যন্ত প্রতিষ্ঠানগুলো নতুন ক্ষমতারই হাতিয়ার হয়ে ওঠে। এর দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জগুলো আসলে কি হতে পারে?